কিছু কিছু লোকেরা অলরেডি যেখানে ইনভেস্ট করে রেখেছে, যেমনি আমার কিছু অ্যাপ দেখে থাকি, যেমনি গ্রো বলে একটা অ্যাপ আছে, আরো কয়েকটা অ্যাপ আমরা কথা বলেছি, তুমি যদি একটু বলো কোন কোন অ্যাপগুলো আছে? গ্রো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের ক্ষেত্রে বলছো? গ্রো আছে, আপস্টক্স আছে, হ্যাঁ আপস্টক্স, জিরোধা কয়েন রয়েছে মোস্ট প্রবাবলি। তো এই যে কোম্পানিগুলো আছে, তো এখানেও তো আমি টাকা লাগাতে পারি। তারা তো বলতেই পারে যে আপনার কথা আমি কেন শুনবো, আপনাকে ফোন করে টাইম সময় নষ্ট না করে আমি ওখানে টাকা লাগাই, ওই অ্যাপে গিয়ে আমি টাকা লাগাই, তাহলে তো ভালো হয়। নিশ্চয়ই। দেখো ফ্যাক্টরটা হচ্ছে, ধরো আমি এখানে ফর এক্সাম্পল তোমাকে হিন্দু শাস্ত্রের বা কোনো এক্সাম্পল যদি আমি তোমাকে দিই, ফর এক্সাম্পল ধরো কথার কথা আমি তোমাকে দুটো মন্ত্র বললাম, কিরকম? ধরো তোমাকে আমি বললাম যে ওম ভগবতে বাসুদেবায় নমঃ, অথবা আমি তোমাকে বললাম যে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। আচ্ছা ভাই, এবার তুমি আমাকে বলো, এই দুটো মন্ত্র আমি তোমাকে বলার পরে তুমি তোমার বাড়িতে আমাকে পুজো করতে দেবে? উত্তর হলো না। কেন দেবে না? কারণ বিষয়টা হচ্ছে পুজোর একটা নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। তুমি জানো যে তোমার বাড়িতে যেই পুরোহিত মশাই পুজো করতে আসেন তার একটা নির্দিষ্ট নিষ্ঠা রয়েছে, একটা নিয়ম নীতি রয়েছে, নিয়ম নীতি মেনে তিনি পুজোটা করেন। আমি দুটো মন্ত্র জানি বলেই আমি পুজোতে এক্সপার্ট হয়ে যেতে পারি না। আমি দুটো ওষুধের নাম জানি, ফার্মেসিতে গেলাম, দুটো ওষুধ কিনে খেয়ে নিলাম, সুস্থ হয়ে গেলাম, তার মানে কি আমি ডাক্তার? উত্তর হলো না। তার মানে বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে যে যেই সাবজেক্টের উপরে এক্সপার্ট সে সেই সাবজেক্টটাকে ভালো ট্যাকেল করতে পারে। গ্রো বলো, আপস্টক্স বলো, জিরোধা বলো, প্রত্যেকটা প্ল্যাটফর্ম অত্যন্ত ট্রাস্টেড। আমি সবার আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে চাই, অত্যন্ত ট্রাস্টেড, এটা নিয়ে কোনো ডাউটের বিষয় নেই। কিন্তু যেটা ব্যাপার সেইটা হচ্ছে এরা কি করছে বেসিক্যালি, আজকে ধরো ফর এক্সাম্পল কোচের দরকার কেন? কারণ আমরা তো কোচ, ফাইন্যান্সিয়াল কোচ, আমরা ব্যাপারটা এরকম। কোচের দরকার কেন? কোচ তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে দেয়, কোচ তোমার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে দেয়। ইভেন দ্য বেস্ট প্লেয়ার অলসো নিডস আ কোচ। একদমই। ইভেন সচিন টেন্ডুলকার নিডেড আ কোচ, ইভেন বিরাট কোহলি নিডস আ কোচ। তাহলে ন্যাচারাল ব্যাপার, যারা তার ক্ষেত্রে মাস্টার্স। আচ্ছা এবার একটা জিনিস বলো, সচিনের যিনি কোচ তিনি কি তার থেকেও বড় প্লেয়ার? উত্তর হলো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোচ একটা প্লেয়ারের মধ্যে ডিসিপ্লিনটাকে এনে দেয়, ডিসিপ্লিনটাকে এনে দেয়। মহাভারতের ক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন তার আত্মীয়দের উপরে তীর ধনুক চালাতে ভয় পাচ্ছিল, তীর চালাতে, তখন তাকে শাবাশি দিয়ে বা তার জ্ঞান চক্ষু খুলে দেওয়ার কাজটি কে করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে ন্যাচারাল ব্যাপার, ভগবান শ্রীকৃষ্ণের দরকার কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ অফার করেছিলেন তার সেনা নেবে নাকি আমাকে চাও? অর্জুন বলেছিলেন তোমাকে চাই। কারণ অর্জুন জানতেন কোচের কি ভূমিকা রয়েছে, অর্জুন জানতেন যে কোচের কি ভূমিকা রয়েছে। অর্জুন ওটার পিছনে দুর্যোধন ছুটেছিলেন তোমার সৈনিক দিয়ে দাও, কিন্তু সৈনিক নিলেও দুর্যোধন ডিসিপ্লিন আনতে পারেননি। তার মানে কোচ আমাদের মধ্যে দরকার ডিসিপ্লিন। আচ্ছা ধরো তুমি আমি প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনো স্যারের কাছে পড়াশোনা করেছি, স্যার ম্যাডামের কাছে পড়েছি। তার কাছে ধরো দু প্রকৃতির স্যার আছে। এক প্রকৃতির স্যার কোচিনে যাও, ইয়ার্কি মারো, গল্প করো, পড়া দাও না দাও চলে আসো। আরেক শ্রেণীর স্যার আছেন যিনি তোমাকে ভীষণ স্ট্রিক্টলি হ্যান্ডেল করবেন, পড়াবে রেগুলারলি, হ্যান ত্যান ইত্যাদি। প্রাথমিকভাবে তোমার কার উপরে রাগ উঠবে? সেকেন্ড স্যারের উপরে। একদম স্যার এরকম রোজ পড়া নিচ্ছে, বিচ্ছিরি ব্যাপার। কারণ আমার পড়াশোনাটা সেরকম আমি ভাবতাম না। হ্যাঁ, কিন্তু পরীক্ষার শেষে বা পরীক্ষার সময় চলাকালীন, পরীক্ষার সময় যখন এগিয়ে আসছে, তুমি বুকে হাত দিয়ে বলো তো ভাই তোমার কোন সাবজেক্টে প্রিপারেশন বেটার থাকতো? যে টিচার তোমাকে রাত দিন গল্প করতে প্রশ্রয় দিত, নাকি যে টিচার তোমার কাছ থেকে স্ট্রিক্টলি পড়াটা নিত? স্ট্রিক্টলি সেকেন্ড। তার মানে কোচের দরকার। তুমি জিমে গেলে, তুমি গেলে জিমের ট্রেনার, আমি বিভিন্ন উদাহরণ দিতে পারি যেখানে কোচের নেসেসিটি কতটা মানুষ আরামসে বুঝতে পারবে। তুমি জিমে গেলে, জিমে গিয়ে দেখলে ট্রেনার তোমার দিকে তাকাচ্ছেই না, তুমি নিজের মতন দুটো ডাম্বেল নিয়ে এদিক ওদিক করলে তারপরে চলে এলে, তোমার বডিতে 1 বছর কেন 10 বছরেও পরিবর্তন আসবে না। তুমি গেলে, তুমি পারছো না, ট্রেনার বলছে আরো 2টো পুশ আপ দে, তুমি পারছো না, ট্রেনার বলছে আরো 2টো মার, তোমার মধ্যে পরিবর্তন চলে আসবে, একটা না একটা টাইমের পর চলে আসবে। আমরা যখন গ্রো, জিরোধা বা আপস্টক্স এই জাতীয় যে প্ল্যাটফর্মস গুলো রয়েছে সেগুলোতে যখন ইনভেস্ট করি, আমরা নিজেরা করি, বাট উই আর নট এক্সপার্টস আনফরচুনেটলি। তার মানে ন্যাচারাল ব্যাপার, স্বাভাবিকভাবে আমরা কি করি, সবার আগে একটা খুলি, পাস্ট রিটার্ন দেখি, 3 বছরে এত, 5 বছরে এত, করে দিলাম ইনভেস্ট। ফ্যাক্টরটা হচ্ছে মিউচুয়াল ফান্ডস এর ক্ষেত্রে দাঁড়িয়ে 4 ধরনের ভাবে ইনভেস্ট করা হয়। যে কোনো ফান্ড 4 রকম ভাবে ইনভেস্ট করে: গ্রোথ স্ট্র্যাটেজি, ভ্যালু স্ট্র্যাটেজি, মোমেন্টাম স্ট্র্যাটেজি, কন্ট্রা স্ট্র্যাটেজি। এই 4টেকে যদি খুব সংক্ষেপে বলি, এখন হচ্ছে ভ্যালু স্ট্র্যাটেজির জমানা। কিরকম টাইপের? যেই স্টকস যেই ভ্যালুতে রয়েছে, যার পারফেক্ট যেটা ভ্যালু,
সেইটাতে বিভিন্ন ফান্ড ম্যানেজার কি করছেন, স্টকটাকে কেনার চেষ্টা করছেন। কিনে তিনি কি করছেন, মিউচুয়াল ফান্ড তো বেসিক্যালি একটা স্টকের বাস্কেট, এরকম ধরনের অনেকগুলো, একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে 30টা 35টা 40টা 45টা স্টক থাকতে পারে। তার মানে তিনি কি করছেন, ইনভেস্ট করে দিচ্ছেন, যেইটা যেই দামে তিনি সেই দামে পাচ্ছেন বলে ইনভেস্ট করছেন। এটা দিস ইজ কল্ড ভ্যালু। গ্রোথ স্ট্র্যাটেজি কি, ফান্ড ম্যানেজার বেশি বেশি দাম দিয়ে স্টক কিনছে। প্রশ্ন যে তুমি বলবে দাদা বেশি বেশি স্টক দাম দিয়ে স্টক কেনার মানেটা কি, উনি জানেন এই স্টকটা আজকে যেই দামে রয়েছে এই স্টকের ভ্যালু ভবিষ্যতে বাড়তে পারে, আরো বাড়তে পারে, এই জন্য ওনার কাছে ওইটাই কম দামে উনি কি করছেন, কিনে নিচ্ছেন। জেনারেলি আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, ব্যাংকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রাইস টু বুক রেশিও দেখি, প্রাইস টু বুক রেশিও। যদি ধরো ভ্যালু স্ট্র্যাটেজি কেউ ফলো করে, ধরো দুটো ব্যাংকের ফর এক্সাম্পল দিচ্ছি আমি, একটা এইচডিএফসি ব্যাংক, একটা আইসিআইসিআই ব্যাংক। ধরো এইচডিএফসি ব্যাংকের প্রাইস টু বুক রেশিও 4%, আইসিআইসিআই ব্যাংকের প্রাইস টু বুক রেশিও 2% বা 2, আমি 4% ধরছি না, 4 আর 2 এরকম টাইপের। যেই ফান্ড ম্যানেজার মিউচুয়াল ফান্ডস এর ক্ষেত্রে যিনি ভ্যালু স্ট্র্যাটেজি ফলো করবেন, তিনি কিনবেন কোনটা, তিনি কিনবেন 2, কারণ ওটা রাইট টু মানি, ওয়ার্থ ফর ভ্যালু যেটাকে বলি। আর যিনি গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করবেন তিনি কোনটা নেবেন, তিনি নেবেন 4টা, কারণ তিনি জানেন এই 4টা ভবিষ্যতে 8-এ যেতে পারে। মোমেন্টাম স্ট্র্যাটেজি কি, মোমেন্টাম স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করছে, আবার দেখছে যে ইনভেস্ট করার সাথে সাথে মানিটাকে নিয়ে চার্নিং করছে। চার্নিং ইন দ্য সেন্স কিরকম টাইপের, ধরো দুটো স্টকসে ইনভেস্ট করলো, আবার কিছুদিন পরে দুটো স্টকস তুলে নিল, আরো দুটোকে বাই করলো, ওই দুটোকে সেল করলো, তোমার পোর্টফোলিওর মধ্যে নড়াচড়া করছে। তুমি অ্যাজ আ রিটেল ইনভেস্টর এগুলো বুঝতে পারবে না, তুমি শুধু মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স দেখবে। আর কন্ট্রা স্ট্র্যাটেজি কি, ধরো ইন দ্য মিন টাইম সোনার দাম খুব মারাত্মক হারে গেছিল, গোল্ড সিলভার বিভৎস প্রাইস ছুঁয়েছিল, শেয়ার মার্কেট পড়ছিল, যেখান থেকে ওয়ারেন বাফেট যেখানে বলেছেন, ওয়ারেন বাফেটের যদি একটা উদ্ধৃতি বা কোট তুলে বলি আর কি এরকম টাইপের ব্যাপারটা, বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। মানে যেই মার্কেট থেকে দাঁড়িয়ে সবাই পালাচ্ছে, ইকুইটি মার্কেটস বর্তমানে দাঁড়িয়ে, তুমি সেখানে ইনভেস্ট করো। কন্ট্রা না, তুমি ডিসকাউন্টে পাচ্ছ। একটা কথা বলো তো ভাই, যখন সোনার দাম পড়ে তখন বাঙালিরা তো পাই পাই করতে করতে সোনা কিনতে ছোটে, তাহলে শেয়ারের দাম পড়লে কেন কিনতে নেয় না? সোনার দাম পড়লে সে ডিসকাউন্টে পায়, তো বাঙালি সোনা কিনতে ছুটছে, তাহলে শেয়ারের বেলা মানুষ কেন এটা ভাবে না? শেয়ারের দাম পড়লে তখন বেচার চিন্তা করে, কেন? শেয়ারের দাম পড়লে ধরো কেনার কথা, আমি তো শেয়ারটাকে কম দামে পাচ্ছি। দ্যাট ইজ কল্ড কন্ট্রা ইনভেস্টিং স্ট্র্যাটেজি। সোনার দাম যখন পড়লো তখন তুমি, বা সোনার দাম যখন বাড়ছে তখন তুমি ইনভেস্ট করো ইকুইটি মার্কেটসে, যেটা এখন আইডিয়াল টাইম, কারণ তুমি রাইট মানিতে পাচ্ছ, রাইট মানি মানে রাইট অ্যামাউন্টে পাচ্ছ শেয়ারটাকে। কিন্তু দেখতে গেলে সোনা তো একটা দ্রব্য না, আমি হাতে পাচ্ছি। সোনা তুমি মিউচুয়াল ফান্ড আকারেও কিনতে পারো, সোনা তুমি এসজিবি বা সফরেন গোল্ড বন্ডে কিনতে পারো, সোনা তুমি ডিজিটাল গোল্ডে কিনতে পারো, মানে যেগুলো পেপার গোল্ড, পেপার গোল্ড বলে। এক্স্যাক্টলি, যখন যেইখান থেকে সবাই পালাচ্ছে তুমি সেই জায়গাটাতে ইনভেস্ট করো, মানে সেই সময় সেখানে সোনার দামটা কম। হ্যাঁ, তুমি এই মুহূর্তে যদি সোনা ইনভেস্ট করো তো সোনার দাম দেখো না, তুমি একটা স্টেজ অবধি গেছিল, আই থিংক 1,35,36 গেছিল, এখন আবার কমে গেছে, কিন্তু কিছুটা কমেছে। তার মানে এটা কেন? একটা মার্কেট, যে মার্কেট হচ্ছে অলওয়েজ সিক্লিক্যাল, সিক্লিক্যাল মানে মার্কেট ঘুরবে, সব সময় ঘুরবে। এবার ন্যাচারাল ব্যাপার, আজকে সোনার দামটা অনেক বেড়ে আছে, ইন ফিউচার সোনার দাম কমবে। আজকে যদি তুমি শেয়ারে ইনভেস্ট করে রাখো মিউচুয়াল ফান্ডস এর থ্রু দিয়ে, কারণ তুমি ডাইরেক্ট শেয়ারে কেন, আমি না করি স্পেশালি, কেন? তোমার যদি এক্সপার্টিস না থাকে তুমি শেয়ারে যেও না। কেন যেও না? কারণ ন্যাচারাল, আমরা শেয়ার মার্কেটস এর ক্ষেত্রে দাঁড়িয়ে ফ্যাক্ট শিট পড়া, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পড়া, এগুলো আমরা কটা মানুষ পারি করতে। তার মানে স্বাভাবিকভাবে তুমি থ্রু মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করো, যেখানে তোমার পয়সা, একজন ফান্ড ম্যানেজার হি ইজ কোয়ালিফাইড এনাফ, তিনি তোমার পয়সাটা ম্যানেজ করছেন, ন্যাচারাল ব্যাপার। তার মানে তুমি সেখানে ইনভেস্ট করলে, তুমি কমে ইনভেস্ট করছো, শেয়ার আজকে দাম কম, নিফটি সেন্সেক্স আমি তো বলবো ঠিকঠাক ভ্যালুতেই রয়েছে, বাট অনেকের কাছে দাঁড়িয়ে কনস্ট্যান্ট পড়ছে এরকম একটা ফোবিয়া তৈরি হয়। তার মানে দাম কম হিসাব মতন বা সঠিক মূল্যে রয়েছে। যদি তুমি আমার ভার্সন জানতে চাও, আমি বলবো নিফটি সেন্সেক্স এই মুহূর্তে সঠিক মূল্যে রয়েছে। তুমি যদি সঠিক মূল্যে ইনভেস্ট করো, এই সোনা যেমন আজকে বেড়েছে, ভবিষ্যতে এই নিফটি সেন্সেক্স মানে শেয়ার মার্কেট, ইকুইটি মার্কেটসটাও বাড়বে। তাহলে তুমি যেখান থেকে ইনভেস্ট করছো সেইখান থেকে তুমি তোমার ইনভেস্টমেন্টকে কি দেখবে? গ্রো হতে দেখবে। দ্যাট ইজ কল্ড কন্ট্রা ইনভেস্টিং স্ট্র্যাটেজি। যেখান থেকে সবাই পালাচ্ছে, যেটা ওয়ারেন বাফেট স্যার ফলো করেন, যে যেখানে থেকে সবাই পালাচ্ছে তুমি ইনভেস্ট করো, যেখান থেকে সবাই ইনভেস্ট করছে তুমি সেইখান থেকে পালিয়ে যাও। যখন মার্কেটের মধ্যে শুনবে, যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, এই খেলাটা কিন্তু হর্ষদ মেহতাও খেলেছিল। আমি তোমাকে একটা কথা বলি, 2021 সাল থেকে
2024-এর মধ্যে সেপ্টেম্বর মাসের আগে পর্যন্ত শেয়ার মার্কেট ধুমাকা রিটার্ন দিয়েছিল, মারাত্মক রিটার্ন, হ্যাঁ মারাত্মক রিটার্ন। সবাই পাড়াপড়শি তুমি যাকে দেখবে সবাই নিজেকে ওয়ারেন বাফেট আর রাকেশ ঝুনঝুনওয়ালা ভাবছে। হ্যাঁ, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে, এবং আমি একটা জিনিস তোমাকে মাঝে একটু টুকছি, ইন্টারনেটেও কিন্তু এটা নিয়ে ঝড় উঠেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার সবাই নিজেকে রাকেশ ঝুনঝুনওয়ালা আর ওয়ারেন বাফেট ভাবছে। এইবার যখন মার্কেট নেমে গেছে, তুমি একটা জিনিস শুনবে ভাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে যারা এইসব ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে ইনভেস্ট করেছে, এদের এসআইপি স্টপেজ রেশিও 72%। এদের এসআইপি স্টপেজ রেশিও, এরা ভয় পেয়ে মার্কেট থেকে বেরিয়ে গেছে। ওয়্যারএজ যারা রেগুলার মানে আমাদের থ্রু দিয়ে, ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে ইনভেস্ট করেছে, তাদের এসআইপি স্টপেজ রেশিও 15%। 15 ডিফারেন্স তোমার চোখের সামনে।